ওষুধের নীতি আসলে কার জন্য? ওষুধ কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখার জন্য, নাকি সেই মানুষের জন্য যে অসুস্থ হয়ে ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে হিসাব করেন প্রেসক্রিপশনে সব ওষুধ কিনবেন নাকি কিছু বাদ দিবেন? একজন মানুষের অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে দুটি বাস্তবতা এসে দাঁড়ায়: চিকিৎসা এবং তার খরচ। ডাক্তারের প্রেসক্রিপশন হাতে নিয়ে যখন একজন রোগী ওষুধের দোকানে যান, তখন তার কাছে ওষুধ কোনো সাধারণ পণ্য নয়। প্রয়োজনীয় ওষুধের দাম তার নাগালের বাইরে চলে গেলে চিকিৎসাটাই অসম্ভব হয়ে যেতে পারে। এ কারণেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের প্রশ্ন। কিন্তু বাংলাদেশে সেই নীতিতেই এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক। মন্ত্রিসভা 2026 সালে প্রণীত নতুন অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে। কারণ এই নীতি প্রণয়নের সময় যাতে ঔষধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া হয়নি, এমন অভিযোগ উঠেছে। পরে নীতিটির বৈধতা চ্যালেঞ্জ করে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। ফলে সরকার এখন নতুন নীতি থেকে সরে এসে 1994 সালের আগের নিয়মে ফিরে যাচ্ছে। অর্থাৎ আপাতত আগের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ পদ্ধতি বহাল থাকছে। কিন্তু এখানে আসল প্রশ্ন, একটি 32 বছর আগের কাঠামো দিয়ে কি 2026 সালের ওষুধের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব? কারণ এই সময়ে দেশের ওষুধ শিল্পের ব্যাপক পরিবর্তন হয়েছে। নতুন নতুন ওষুধ এসেছে, উৎপাদন ও কাঁচামালের খরচ বদলেছে, বাজার সম্প্রসারিত হয়েছে এবং ওষুধ কোম্পানিগুলোর ব্যবসার পরিসরও বেড়েছে। অন্যদিকে রোগীর বাস্তবতাও বদলেছে, চিকিৎসা ব্যয় বাড়ছে, দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায় নিয়মিত ওষুধ প্রয়োজন হচ্ছে। ফলে ওষুধের দাম নিয়ন্ত্রণের প্রশ্নটি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানে রাষ্ট্রকে একটি কঠিন ভারসাম্য রক্ষা করতে হয়। একদিকে ওষুধ কোম্পানিকে উৎপাদন করতে হবে লাভের সম্ভাবনা নিয়ে, উৎপাদন ব্যয়, কাঁচামাল, গবেষণা, শ্রম ও বিনিয়োগ সবকিছুরই মূল্য আছে। অন্যদিকে ওষুধ এমন পণ্য নয় যে যার দাম বেশি হলে ভোক্তা সহজেই অন্য কোনো পণ্য কিনে নিতে পারবেন। রোগীকে ওষুধ কিনতেই হয়। তাই শুধু বাজারের যুক্তিতে ওষুধের মূল্য নির্ধারণ করলে চলবে না। আবার এমন মূল্য নির্ধারণ করা যাবে না যাতে উৎপাদকরা বাজার থেকে সরে যায় বা প্রয়োজনীয় ওষুধের সরবরাহ সংকটে পড়ে। এই জায়গাতেই প্রয়োজন একটি স্বচ্ছ ও বৈজ্ঞানিক মূল্য নির্ধারণ পদ্ধতি। প্রশ্ন হলো, 2026 সালের বাতিল হওয়া নীতিতে কি ছিল, কেন সেটি যথাযথ প্রক্রিয়া ছাড়া করা হলো, আর নতুন নীতি তৈরির সময় সরকার কোন পদ্ধতি অনুসরণ করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নীতি নির্ধারণে কারা থাকবেন? ওষুধ কোম্পানি থাকবে, অবশ্যই তাদের বাস্তবতা জানতে হবে। চিকিৎসক ও ফার্মাসিস্টদের মতামত প্রয়োজন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন, অর্থনীতিবিদদের মতামত প্রয়োজন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোগী এবং ভোক্তার স্বার্থ, সেটিও যেন নীতি নির্ধারণের কেন্দ্রে থাকে। কারণ বাজারে প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু শুধু প্রতিযোগিতা থাকলে ওষুধ সস্তা হবে এমন নিশ্চয়তা নেই। একইভাবে দাম নিয়ন্ত্রণ করলেই সব সমস্যার সমাধান হবে তাও নয়। প্রয়োজন এমন একটি ব্যবস্থা যেখানে কোম্পানি ন্যায্য ব্যবসায়িক পরিবেশ পাবে, কিন্তু সেই ব্যবসার খরচ গিয়ে রোগীর চিকিৎসা পাওয়ার অধিকারকে অযৌক্তিকভাবে সংকুচিত করবে না। 2026 সালের নতুন নীতি বাতিল তাই কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, এটি সরকারের সামনে নতুন করে সুযোগ তৈরি করে দিয়েছে দেশের ওষুধের বাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনস্বাস্থ্যকেন্দ্রিক করার। কিন্তু সেই সুযোগ যদি আবারও কোনো পক্ষের প্রভাব, অস্বচ্ছ প্রক্রিয়া কিংবা তড়িঘড়ি সিদ্ধান্তের কাছে হারিয়ে যায়, তাহলে প্রশ্ন থেকেই যাবে, ওষুধের নীতি আসলে কার জন্য? ওষুধ কোম্পানির ব্যবসা টিকিয়ে রাখার জন্য, নাকি সেই মানুষের জন্য যে অসুস্থ হয়ে ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে হিসাব করেন প্রেসক্রিপশনে সব ওষুধ কিনবেন নাকি কিছু বাদ দিবেন? শেষ পর্যন্ত রাষ্ট্রের নীতির সবচেয়ে বড় পরীক্ষাটি সেখানেই। একজন মানুষ যেন চিকিৎসার প্রয়োজন আর নিজের সামর্থ্যের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য না হন। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।